রাজ্য রাজনীতি উত্তাল নানান বিষয় নিয়ে নানান ইস্যু আমরা ছোঁয়ার চেষ্টা করব, খুব স্বাভাবিকভাবে প্রাসঙ্গিক যেটা বাংলা বললেই বাংলাদেশে এই প্রসঙ্গ। কিন্তু একটুখানি যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল, অর্থাৎ আরজিকর থেকে কসবা, বারবার করে শাসক দল কি তার ভূমিকা অ্যাভয়েড করতে পারে কোথাও? না না, একদমই না। প্রথম কথা হচ্ছে অ্যাভয়েড করার কোনো জায়গাই নেই, বরং আমরাই একমাত্র দল যারা অপরাধীদের দলীয় তরফে এবং সরকারের মতো করে শাস্তি দিতে পারে। আমরা ধর্ষকদের অন্যান্য রাজ্যের বা অন্যান্য দলের মতো গলায় মালা পরিয়ে বরণ করি না। আমরা ধর্ষকদের পরবর্তীকালে নির্বাচনে টিকিট দিয়ে উৎসাহিত করি না। আমরা ধর্ষকদের এমএলএ এমপি বানিয়ে তাদের সংখ্যা পার্লামেন্ট এবং বিধানসভাতে বাড়াই না অন্যান্য রাজনৈতিক দলের মতো। কিংবা আমরা ধর্ষকদেরও ডিফেন্ড করতে টেলিভিশন চ্যানেলে এসে চিৎকার করি না। আমাদের দলের সঙ্গে আমরা নারী নিরাপত্তার ইস্যু এবং মহিলাদের সম্মানের ইস্যুতে এক্সট্রা সেন্সিটিভ। ফলে আপনি যদি দেখেন তৃণমূল কংগ্রেসের কোনো নেতা নেত্রী যার বিরুদ্ধেই কখনো নারী সংক্রান্ত কোনো অভিযোগ উঠেছে, তৃণমূল এক বিন্দু এক মুহূর্ত রেয়াত করেনি। সেটা যে কেউ হতে পারে। হালফিলের কসবার ক্ষেত্রে আপনারা দেখতে পেয়েছেন, মিডিয়ার কাছে খবর আসার আগে কসবার ছেলেটি কিন্তু অ্যারেস্ট হয়ে গেছে। আমাদের যে নির্যাতিতা বোন, সে এফআইআরে যতজন নাম বলেছিল তারা প্রত্যেকে তো অ্যারেস্ট হয়েছেই, উল্টে সেই ওখানকার যিনি সিকিউরিটি গার্ড ছিলেন তিনিও অ্যারেস্ট হয়েছেন, যার নাম কিন্তু এফআইআরেও ছিল না। এবং নির্যাতিতা বা নির্যাতিতার পরিবারও কেউ বলেনি কাউকে বাঁচানো হচ্ছে, এফআইআরের নাম থাকা কেউ গ্রেফতার হয়নি। ফলে যে পথে পুলিশের চলার কথা, প্রশাসনের চলার কথা, সে পথেই চলেছে। কোনো রং দেখা হয়নি। ওই বিলকিস বানু রেপিসদের মতো ধর্ষণ করার পর তাদের মুক্তিও দিয়ে দেওয়া হয়নি। আমরা এই কালচারে বিশ্বাসী নই। ব্যবস্থা নেওয়া হয়েছে ঘটনা ঘটার পর, প্রকাশ্যে আসার পর, জানার পর, কিন্তু ছাত্র রাজনীতি করতে গিয়ে এই রকম বিভৎস আকার ধারণ করবে বা মনোজিতের মতো লোকজন যাদের প্রভাব প্রতিপত্তি এই জায়গায় যাবে, এটা দল খবর পাবে না? এটা দল জানতে পারবে না? আগে থাকতে ব্যবস্থা নেবে না? না, দেখুন, এটা সম্ভব নয়। আপনি আপনার চতুর্দিকে আপনার বন্ধু বান্ধব, পরিবার পরিজন, প্রফেশনাল লোকজন, এত মানুষ আছে, আপনি প্রেডিক্ট করতে পারেন কালকে কে কোন অপরাধটা ঘটাবে? সেটা প্রেডিক্ট করা সম্ভব নয়। তাহলে আমাদের জ্যোতিষ হতে হয়, তাহলে আমরা পলিটিশিয়ান হতে পারবো না। কোনোদিন সম্ভব নয়। একজন মানুষ ট্রেনে করে রোজ একই বন্ধুদের সঙ্গে যাচ্ছে, তার মধ্যে কোনো একটা বন্ধু কালকে কোন অপরাধ ঘটাবে, তার দায় কি সেই বন্ধুটার? তা তো নয়। আপনি এক অফিসে কারোর সাথে কাজ করেন, তার মধ্যে কেউ যদি কালকে কোনো অপরাধ ঘটায়, তার দায় কি আপনার? আপনার তো নয়। তো আমার দলে বর্তমানে পশ্চিমবঙ্গে কোটির কাছাকাছি কর্মী সমর্থক আছে। সমর্থক বাদ দিন, কর্মীর কথা বলছি। তো সেই কোটির কাছাকাছি কর্মী যে দলে, আমাদের নেতার সংখ্যা 5-7 লাখের ওপরে, নেতৃত্বের সংখ্যা ছোট বড় মেলালে, সেখানে কোনো একজন বা দুজন কালকে কি অপরাধ করবে সেটা দলের পক্ষে জানা সম্ভব নয়। এবং কালকে কোথায় কোনো অপরাধ হবে সেটা মানে দল করুক বা অন্য কেউ করুক সেটাও জানা সম্ভব নয়। দেখার বিষয় যেটা, যে দল কি প্রশ্রয় দিচ্ছে নাকি দল ঘটনা জানার পর অ্যাকশন নিচ্ছে, তাদেরকে দমন করছে। আমি আবার বলছি, আমাদের আশেপাশে যতগুলো রাজনৈতিক দল আছে যাদেরকে তৃণমূলকে মেনলি তাদের সাথে বাংলায় লড়তে হয়, সিপিএম বলুন, কংগ্রেস বলুন, বিজেপি বলুন, তাদের সঙ্গে তৃণমূলের বেসিক ডিফারেন্স এটাই যে তারা অপরাধ জানার পরও তাদেরকে তোল্লাই দেয়, তৃণমূল অপরাধ জানার পরে তাদেরকে দমন করে। দেবাংশু, ঠিক এখানেই আমার প্রশ্নটা ছিল, ঘটনা ঘটার পর কিন্তু এই ব্যক্তি সম্পর্কে বা এই তৃণমূল ছাত্র পরিষদের এই নেতা সম্পর্কে বারবার করে অভিযোগ এসেছে এবং কোথাও না কোথাও প্রশ্রয়ের প্রসঙ্গ উঠেছে। তুমি বলছিলে যে শুধু নেতার সংখ্যাই 5 থেকে 7 লাখ, তাহলে কর্মী কত হতে পারে, তাহলে সমর্থক কত হতে পারে? শাসক দলের এই সমর্থন তো থাকবেই, এখান থেকেই তো বার করতে হবে, এখান থেকেই তো তাদের ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে যাতে প্রশমিত করা যায় আগে থাকতে ব্যবস্থা নিতে হবে, তাই নয় কি? না, একদম। এবং এই ইন্টেলিজেন্স কাজে এই সিস্টেমটা কাজ করছে বলেই তো পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের যে 4 লাখ 5 লাখ নেতা বললাম, সবার বিরুদ্ধে অভিযোগ উঠছে না। উঠছে হাতে গোনা একজন দুজনকে নিয়ে, যেটাকে নিয়ে আপনি ধরুন শো করছেন বা আলোচনা করেছেন বা আজকে আমায় জিজ্ঞেস করছেন। এই ঘটনাটা তাই আপনি জিজ্ঞেস করছেন। যদি অন্যান্য রাজনৈতিক দলের মতো 5 লাখের মধ্যে 2 লাখ হতো, আপনি প্রশ্নটাও করতেন না, কারণ হচ্ছে রোজকার ঘটনা হয়ে যেত। আমি এটাই বলছি, সিস্টেমটা কাজ করছে, আমাদের দলের সেই গঠনতন্ত্র কাজ করছে, গ্রাউন্ড থেকে ভালো মানুষ তুলে আনার প্রক্রিয়াটা সঠিক আছে বলেই 99% ক্ষেত্রে আমরা সাকসেসফুল হচ্ছি বলেই অভিযোগটা কিন্তু সর্বত্র নয়, 1-2 জনের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে। এবার 5 লাখ 7 লাখ 8 লাখ লোকের মধ্যে 1-2 জন, সেটা পার্সেন্টেজেও আসে না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা কিন্তু সাকসেসফুল, 99% আমরা সাকসেসফুল, কিন্তু 1%-এর গ্যারেন্টি আমি আজকেও আপনাকে স্টুডিওতে বসে দিতে পারবো না শিলাদা, যে আপনি যখন আজকে এটা টেলিকাস্ট হচ্ছে দেখছেন যত তারিখে, যে কালকে আমার দলের কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ উঠবে না, এটা আমি আজকে এখানে বসে আপনাকে গ্যারেন্টি দিতে পারবো না। কারণ আমি আবার বলছি, আমরা কেউ জ্যোতিষ নই। আর ঠিক এখানেই অভিযোগ করা হচ্ছে বারবার করে। আমাদের স্টুডিওতে যখন এই ঘটনা একেবারে তোলপাড় হয়ে গেছিল রাজ্য, সে সময় তৃণাঙ্কুর ভট্টাচার্যের সঙ্গেই সিপিএম এর তরফ থেকে সৃজন ভট্টাচার্য এসে উপস্থিত হয়েছিলেন। সৃজন কি অভিযোগ করেছিলেন শোনাবো, আর তারই সঙ্গে সায়ন বন্দ্যোপাধ্যায়, আরও একজন সিপিএম এর নেতা এবং আইনজীবী, দুজনের বক্তব্য পর পর আপনাদের সামনে আমরা তুলে ধরবো। কোনো সাংগঠনিক খাতায় কলমে লিখে পড়ে বলে না যে তুমি ধর্ষণ করো, চুরি করো, ডাকাতি করো ইত্যাদি। প্রশ্নটা হলো, সংগঠনের মধ্যে কখনো যদি চোর, ডাকাত, ধর্ষক ধরা পড়ে যায়, সংগঠন তার প্রতি কি অ্যাপ্রোচ নিচ্ছে? এই ধরনের মনোজিৎ মিশ্র বাংলার প্রতিটি কলেজে তুমি পাবে।
এরা প্র্যাকটিক্যালি ফার্স্ট ইয়ারের ছাত্র থেকে প্রিন্সিপাল অবধি তটস্থ। একাধিক অভিযোগ যাতে জামিন হওয়ার কথা নয়, কি করে জামিন হলো, ইনক্লুডিং কালীঘাট থানা একটি অভিযোগ আছে। একটা সাধারণ লোক, সে এই ধরনের অভিযোগে তার চট করে জামিন হওয়ার কথা না, মনোজিৎ মিশ্রর হয়ে গেল যখন সে টিএমসিপির নেতা। লাস্টলি আমি যেটা বলতে চাইছি, এই যে তুমি আরজি কর 11 মাস থেকে বলছো, সেদিন আরজি করে সন্দীপ ঘোষদের যদি সরকার প্রশাসন পুলিশ না বাঁচাতো, তাহলে আজকে মনোজিৎ এই সাহস প্লিজ। বা স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন যদি বন্ধ থাকে, তাহলে ছাত্র রাজনীতিটাই কোথাও গিয়ে একটা স্টলড হয়ে যায়। এবং এটা নিশ্চয়ই উদ্দেশ্য প্রণোদিতভাবেই করা, যে শিক্ষিত মানুষ, শিক্ষিত ছেলেমেয়েরা যাতে রাজনীতিতে অংশগ্রহণ কম হয়, যাতে দুষ্কৃতীদের রাজনীতিতে বেশি আগ্রাসন থাকে, দুষ্কৃতীরাই রাজনীতিতে যাতে বেশি স্টেক হোল্ডার হয়ে থাকে, সেজন্যই করা। কিন্তু দুঃখের হলেও সত্যি, ছাত্র রাজনীতি বর্তমান সময়ে পশ্চিমবাংলায় রাজ্যের সরকার তা কার্যত বন্ধ করে দেওয়ার চেষ্টাতেই ছাত্র ভোট বন্ধ করে দিয়েছিল, এবং সেই কারণে ছাত্র রাজনীতি কিছুটা তো থমকেছে অবশ্যই। ছাত্র রাজনীতি থমকে, সায়নের বক্তব্য, তার আগে সৃজনের বক্তব্য, একেবারে পরিকল্পিতভাবে বারবার করে অভিযোগ। আমি বলছি সৃজনদা এই মুহূর্তে, আমি যদি খুব ভুল নয়, এসএফআই এর সর্বোচ্চ পদে এই মুহূর্তে ভারতবর্ষের তিনি গেছেন, তাকে অভিনন্দন। প্রথমেই সৃজনদা একটা কথা বললো যে প্রত্যেকটা কলেজে তৃণমূল কংগ্রেসে এরকম একটা করে মনোজিৎ আছে। তো এসএফআইও দাবি করে তাদের প্রত্যেকটা কলেজে সংগঠন আছে, এতদিন রাজত্ব করেছে। তো সৃজনদা আজ অব্দি কটা প্রেস কনফারেন্স করে প্রত্যেকটা কলেজের মনোজিৎদের নাম প্রকাশ করেছে বলুন তো, আলিমুদ্দিন স্ট্রিট থেকে? সেই জন্যই তো পরিবর্তন, সেই জন্যই তো পরিবর্তন, সেই জন্যই তো বদল। না না, আমি ওটা বলছি না, আমি বলছি সৃজনদার কাছে যদি ইনফরমেশন থাকে, যেটা তিনি বললেন টিভিতে, যে প্রত্যেকটা কলেজে একটা করে মনোজিৎ আছে, তাহলে সেটা তো আইডেন্টিফাই করার দায়িত্ব বিরোধী দলেরও। তারা আইডেন্টিফাই করে লিস্ট প্রকাশ করুন, নাম দিয়ে দিন। শাসক দল আইডেন্টিফাই করবে না? আমরা তো করেছি, আমরা তো অলরেডি, আমি ঘটনা ঘটার পর দেবাংশু, আবার বলছি এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। প্রচুর মানুষ আছে যারা প্রত্যেক বছর পদ পান, তারপরে আবার তারা পদ থেকে চলেও যান। যেমন এই মনোজিৎ, সে 2022-এ তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, তারপর থেকে তাকে কন্টিনিউ রাখা হয়নি। তো আমাদের যে ধরুন ছাত্র সংগঠনের জেলা ভিত্তিক পদ বেরোয়, সেগুলো নিয়ে তো আপনাদের অত জানার কথাও নয়, কারণ নিয়মিত বেরোচ্ছে, কটা আপনারা খবর করবেন? আমাদের এত শাখা সংগঠনগুলো করারও কথা না। তো প্রচুর মানুষ আসছেন, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ পাচ্ছি, তার মধ্যে থেকে 20%, 25% করে বাদ যাচ্ছেন, নতুন ইনক্লুশন হচ্ছে। এভাবেই তো একটা সংগঠন চলে। তো স্বাভাবিকভাবে আমরা এরকম যাদের বিরুদ্ধে অভিযোগ পাই, অভিযোগের সত্যতা না সত্যতা এটা করতে করতেই 10-12 বছর লাগে, কারণ আমাদের আদালত বা আইন ব্যবস্থা দীর্ঘসূত্রিতা আমরা জানি, এক একটা কেস চলতে চলতে 8 বছর 10 বছর হয়ে যায়। তো ফলে কাউকে দোষী সাব্যস্ত করা তো একটা সংগঠনের কাজ না, কিন্তু অভিযোগ আসা মাত্র যদি অভিযোগটার প্রাথমিক সত্যতা আমাদের মনে হয় কোথাও, যে কোনো সংগঠনেরই, আমরা তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার চেষ্টা করি এবং তাকে আপাতত সংগঠন থেকে দূরে রাখার চেষ্টা করি। সেই প্রসেসে হয়, সেই প্রসেসে মনোজিৎও সরেছিল। আজকের দিনেও যারা জায়গা পাচ্ছেন না, তাদের মধ্যেও কারো সম্পর্কে কোনো অভিযোগ থেকে থাকতে পারে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, সৃজনদাদের কাছে যদি সত্যি প্রত্যেক কলেজে মনোজিৎ আছে, যেটা দাবি করলো সে, যদি তথ্য থেকে থাকে, তাদের নাম প্রকাশ করুক না, বলুক, প্রেস কনফারেন্স করে বলুক, এই দেখুন এই হচ্ছে মনোজিৎ, এই কলেজে নারীদের বিরুদ্ধে অভিযোগ, এই কলেজে নারীদের ইয়ে করে, এই কলেজে অভিযোগ আছে, এইটা প্রকাশ করুক না। প্রকাশ না করে শুধু হাওয়ায় হাওয়ায় কথা বলে তো লাভ নেই। আসবো আমরা এরপরেও সৃজন এবং সায়নের বক্তব্যে আমরা আসবো। বীরভূমে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে উপস্থিত হয়েছেন এবং তিনি যেমন ইতিমধ্যে আমরা দেখেছি রাস্তায় নেমেছেন, এর আগেও 21শে জুলাইয়ের আগেও আমরা দেখেছি রাস্তায় নেমেছেন এবং বাংলা ভাষা নিয়ে, ভাষা আন্দোলনের কথা তিনি বলেছিলেন। এবং বীরভূমে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন শোনাবো। मैं कभी कोई हिंदी भाषी को बोला है कि आप बांग्ला छोड़ के चल जाओ, कभी नहीं बताया। अगर बंगाली बोलने का नाते दिल्ली में अत्याचार हो, राजस्थान में अत्याचार हो, उत्तर प्रदेश में अत्याचार हो, मध्य प्रदेश में हो, गुजरात में हो, चाहे असम में हो, ওদের উপর অত্যাচার বন্ধ করো। আমরা যদি সবাইকে আশ্রয় দিতে পারি, তোমরা কেন পারো না? যারা ইংলিশ মিডিয়ামেও পড়েন, নিজের অস্তিত্বটাকে মনে রাখবেন, নিজের ঠিকানাটাকে মনে রাখবেন। সব ভুলে যেতে পারেন, নিজের অস্মিতাকে ভুলবেন না, নিজের ঠিকানাকে ভুলবেন না, নিজের কুটির ঘরটাকে ভুলবেন না, নিজের বাবা মাকে ভুলবেন না, নিজের টিচারদের ভুলবেন না, নিজেদের জন্মভূমিকে ভুলবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, দেবাংশু নিশ্চয়ই এই নিয়ে কোনো বক্তব্য থাকবে না, কিন্তু প্রসঙ্গ যেটা উঠছে, বিরোধীদের বক্তব্য শুধুই 2026কে লক্ষ্য রেখে বাঙালি অস্মিতার কথা বলা, বাংলা বললেই বাংলাদেশির প্রসঙ্গ উঠে আসা, তাই কি? আমরা কি বিজেপিকে বলেছিলাম এনআরসির নোটিশটা একটা রাজবংশী ভাইকে এখনই পাঠাও বিধানসভা ভোটে 6 মাস আগে? আমরা তো বলিনি। পাঠিয়ে তো বিজেপির আসামের সরকার। ইস্যু তো ওরা তুলেছে, বাঙালিকে খুঁচিয়েছে তো ওরা, বাংলা ভাষা শুনে মারছে তো ওরা। উড়িষ্যা থেকে, উত্তরপ্রদেশ থেকে, মধ্যপ্রদেশ থেকে, মহারাষ্ট্র থেকে শুরু করে, হরিয়ানা থেকে শুরু করে কারা মারছে?
আমাদের মতুয়া মা ভাই বোন, রাজবংশী মা ভাই বোন যারা ঢেলে বিজেপিকে ভোট দিয়েছে, 2019-এ বাংলায় যে বিজেপির উত্থান, রানাঘাট থেকে শুরু করে বনগা থেকে শুরু করে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এই যে সিটগুলো বিজেপি একদম ছাঁকা জিতেছিল 2019, ইনক্লুডিং 2021-এও একটা বড় অংশ কাদের ভোটে? এই মতুয়া মা ভাই বোনেদের ভোটে, রাজবংশী মা ভাই বোনেদের ভোটে। আর আজকে কারা? পশ্চিমবঙ্গের প্রথম এনআরসি নোটিশটা কে পেল? এক রাজবংশী ভাই। পরপর যে নোটিশগুলো পাচ্ছে কারা? রাজবংশী ভাই। মহারাষ্ট্রে বা উত্তরপ্রদেশে কাদেরকে আটকে রাখা হচ্ছে? মতুয়া মা ভাই বোনেদের। তাদের কাছে কি আছে? বিজেপির মন্ত্রী শান্তনু ঠাকুরের ইস্যু করা মতুয়া কার্ড। তিনি তো মন্ত্রী হিসাবে ইস্যু করেননি, তিনি মতুয়া মহাসংঘের সভাপতি হিসাবে ইস্যু করেছেন। সেই কার্ড, সেটা পর্যন্ত পুলিশ অগ্রাহ্য করছে। গলায় তুলসীর মালা, কপালে তিলক কাটা, ওটা দেখার পরও পুলিশ জেলে ঢোকাচ্ছে। ওরা বলছে हम लोग बांग्लादेशी नहीं है, हम बंगाली है, हम हिंदू है। বলছে তো बंगाली में बात करता है ना, यही काफी है বলে জেলে ঢুকিয়ে রাখছে। কাউকে 3 মাস, কাউকে 6 মাস। কে করছে এগুলো? পশ্চিমবঙ্গে করছে, বিজেপি করছে। তো তারা করলে আমরা বলবো না? আমরা আওয়াজ তুলবো না? পশ্চিমবঙ্গ বাংলার মানুষ প্রধানত এই রাজ্যটার মধ্যে থাকে, তার মানে তো এটা নয় তারা ভারতবর্ষের অন্য মাটিতে যেতে পারবে না। বাংলা থেকে 22 লাখ লোক অন্য রাজ্যে কাজ করতে যায়, এটা নিয়ে বিরোধীরা খুব বলে পরিযায়ী। আর অন্যান্য রাজ্য থেকে যে 1.5 কোটি লোক কাজ করতে আসে, 22 লাখ আর 1.5 কোটির কম্প্যারিজন করবেন বিরোধীরা? রোজ হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশনে গিয়ে দাঁড়ান তো, অন্যান্য রাজ্য থেকে পুটলি পাটলা বেঁধে কত লোক রোজ আসছে এখানে কাজ করতে। তারা কারা? তারা তো বাংলায় ভালো আছেন, কারণ আমরা বাংলায় সবাইকে নিয়ে চলার পক্ষে। কিন্তু বাংলার লোক বাইরে গেলে কেন মার খেতে হবে? মুখের ভাষা বলার জন্য কেন আক্রান্ত হতে হবে? আর এখানেই এইটা হয়নি, বহুদিন আগের দিক থেকে বিজেপির মধ্যে এই বীজটা বপন করা ছিল। কৈলাস বিজয়বর্গীর মন্তব্য আপনি মনে করে দেখুন, তিনি হাসতে হাসতে দিন মজা করতে করতে বললেন, আমার বাড়িতে রঙের কাজ করাচ্ছিলাম, দেখলাম কতজন বাংলা কথা বলা লোকজন তারা এসে পোহা খাচ্ছে। পোহা মানে চিড়ে দিয়ে তৈরি হওয়া আইটেম। বলো পোহা খাওয়া থেকে বুঝে গেছি ইয়ে সব লোক বাংলাদেশি হ্যাঁ। আচ্ছা চিড়ে মানে বাংলাদেশি শিলাদা? তাহলে আমরা যারা বাঙালিরা আছি তারা তো কেউ সরস্বতী পুজো করতে পারবো না, কারণ সরস্বতী পুজোয় দধিকর্মা একটা মাস্ট আইটেম, সেখানে চিড়ে লাগে। কৈলাস বিজয়বর্গী বলে দিয়েছে চিড়ে খাওয়া থেকে বাংলাদেশি বুঝে গেছে। বাদ দিন, বিজেপির পরেশ রাওয়াল একজন অভিনেতা, সেই অভিনেতা গুজরাটে বিজেপির নির্বাচনী প্রচারে গিয়ে তিনি বলছেন যে গ্যাস সিলিন্ডারটা দাম বেড়ে গেছে বলে এত চিৎকার করছেন, ওটা সহ্য করবেন নাকি ওই গ্যাস সিলিন্ডারে যদি কোনো বাঙালি এসে মাছ ভেজে খায় সেই মাছের গন্ধটা সহ্য করতে পারবেন তো আপনার বাড়ির পাশে? মানে বাঙালির মাছ খাওয়াকেও ব্যঙ্গ বিদ্রুপ। আরে বিজেপি তো এই বাঙালি হিন্দুদের হিন্দু মনেই করে না, কারণ বাঙালি হিন্দুরা নাকি মাছ মাংস ডিম খায়, আর আরএসএস এর আইডিওলজি অনুযায়ী মাছ মাংস ডিম খেলে সে হিন্দু হতে পারে না। তাই তো এই অত্যাচার। ওরা বাঙালি জাতিটাকে ধ্বংস করতে চায়, কারণ ওরা খুব ভালো মতো জানে ওরা তো ব্রিটিশদের দালাল, সেই সময় ব্রিটিশদের দালালি করেছে। ওরা খুব ভালো মতো জানে এই বাঙালি তো ব্রিটিশদের তাড়িয়েছে। ভারতবর্ষের প্রথম ভূখণ্ড স্বাধীন করেছিল একজন বাঙালি, নেতাজি সুভাষচন্দ্র বসু, আন্দামান থেকে ব্রিটিশকে দিয়ে। ওরা জানে এই বাঙালি যদি খেপে ওঠে তাহলে যেমন ব্রিটিশ তাড়াতে পারে, এই বাঙালি যদি খেপে ওঠে যেমন 3.5 দশকের বামফ্রন্টকে সরাতে পারে, তেমন এই বাঙালি খেপে উঠলে নরেন্দ্র মোদী, অমিত শাহর গদিও টানাতে পারে। তাই বাঙালি জাতিটাকে আগে শেষ করো। যেখান থেকে আন্দোলনের সূত্রপাত দেশের ইতিহাসে, সেই জাতিটাকে সব রকমভাবে শেষ করো। আজকে দেশের জাতীয় সঙ্গীত জনগণ মন বাঙালি লিখেছে, বন্দে মাতরম ন্যাশনাল সং বাঙালি লিখেছে, জয় হিন্দ জাতীয় ধ্বনি আছে সবাই আমরা বলি একজন বাঙালি নেতাজি সুভাষচন্দ্র বসুর দেওয়া। বাংলার 5-5টা-6টা নোবেল বাঙালি দিয়েছে, দেশকে কত কিছু এই বাংলার মাটি থেকে দিয়েছে, আর তার পরিণাম বাঙালির এই। স্বাধীন করলো আমার বাপ কাকারা, স্বাধীন করলো আমার দাদুরা, রক্ত দিল আমার দাদুরা, আর আমার দাদু রক্ত দিয়েছে। আর সেদিনকে যারা ব্রিটিশদের দালালি করেছে তারা সেই সময় আমার দাদুদের ধরিয়ে দিত স্বদেশীদের, যে ইয়ে দেখো ইধার মে ফাইটার হ্যাঁ ইসকো পাকার লে যাও। তারা সেদিনকে দালালি করেছে ঘটনাচক্রে। আজকে তারা দেশের মাথায়, আজকে তারা কেউ প্রধানমন্ত্রী, কেউ স্বরাষ্ট্রমন্ত্রী, তাদেরই উত্তরসূরিরা। আর যে বাঙালি দেশটাকে স্বাধীন করলো, এই বাড়ির মালিক যে বাঙালি, এই দেশের মালিক যে বাঙালি, সেই গদ্দাররা আজকে দেশের মাথায় বসে বাঙালির দিকে আঙুল তুলে বলছে বল তু কে বাংলাদেশি কি ইন্ডিয়ান হ্যাঁ। আমার বাপ কাকার রক্তে, আমার বাপ কাকা বাপ ঠাকুর দ্বারা যে বাড়ির দেওয়ালটা ইটটা প্লাস্টার করে রক্ত ঘাম দিয়ে আস্তে আস্তে গড়ে তুলেছে, যে বাড়ির মালিক আমরা, যে দেশের মালিক বাঙালিরা, সেই দেশের মালিক আজকে তলায় 2টো ভাড়াটে দিয়েছিল, সেই ভাড়াটে আজকে 2তলার ঘরে এসে ঘর দখল করে যদি বলে এ বাড়িটা আমার, তুমি বাড়ির মালিক, তুমি ভাড়াটে, তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও, তাহলে কেন আমরা এটাকে ইস্যু করবো না শিলাদা? অনেকগুলো প্রশ্ন ইতিমধ্যেই দেবাংশু তুলেছে এবং দেবাংশু বারবার বিজেপির প্রসঙ্গে চলে এসেছে। আমরা বিজেপির বক্তব্য বা প্রতিক্রিয়া আপনাদের সামনে তুলে ধরবো। একটা বিরতি নেবার, বিরতিতে যেতে যেতে এই মুহূর্তে যে বক্তব্য তুলে ধরবে এক তৃণমূল নেতা, হুগলির তৃণমূল নেতার বক্তব্য 2011-এ জাতীয় সঙ্গীত রচনা নিয়ে কি বলেছেন শোনাবো। আমাদের জাতীয় সঙ্গীত সেই বাংলা রবীন্দ্রনাথ 2011 সালে জনগণ মন দিয়ে রচনা করেছিলেন। আজকে আমরা সেই গান গাই। 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনেতে রবীন্দ্রনাথ বলেছিলেন
কারার ওই লৌহ কপাট ভেঙে ফেললে লোটা। আজকে দেখুন বিরতির পর আবারও আপনাদের স্বাগত। আলোচনায় আসবে, একেবারে গম্ভীর আলোচনা হচ্ছে বিজেপির বক্তব্য এবং নানান বক্তব্যের পরিপ্রেক্ষিতে দেবাংশুর বক্তব্য উঠে আসে। কিন্তু দেবাংশু, তার আগে একটুখানি শোনালাম হুগলির তৃণমূল নেতার বক্তব্য, জাতীয় সঙ্গীত রচনা নিয়ে কিছু বলবো? দেখুন, প্রথম কথাটা কে বলেছে আমি আপনার টিভি থেকে ঠিক বুঝতে পারিনি, তো অনেকটা দূরে ছিলেন। তবে স্লিপ অফ টাং হয়ে থাকতে পারে, হয়তো 1911টাকে 2011 বলে দিয়েছেন, সেটা হলেও হয়ে থাকতে পারে। আমরা অনেক সময় স্লিপ অফ টাং করে ফেলি। বাকি ইনফরমেশনের অভাব থেকে যদি বলে থাকেন তাহলে আমার অনুরোধ থাকবে রেকটিফাই করে নিন, ভুল মানুষ মাত্রই হয়। এবারে যে প্রসঙ্গটায় আসবো সেটা হচ্ছে ইতিমধ্যে